জিয়া রহমান যদি আইএসএ এজেন্ট হয় তাহলে আপনার বাপ তো তাদের বীরত্ব দিয়ে গেছে। কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লুচ্চামি, এটা তো হয় না। যে চেক এন্ড ব্যালেন্সের জন্য উচ্চ কক্ষ, সেটা কি ফাংশন করবে? আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ইম্পসিবল। শেষ পর্যন্ত এটার কোনো সমাধান না হয়েই সংসদ অধিবেশনটা শেষ হলো। আমার বেতন নিয়ে পুলিশ আমারই পিটায়। পুলিশ কি এখনো ঘুরে দাঁড়াতে পেরেছে? বিএনপি এই সংবিধানকে সংশোধন করবে, আগামী অধিবেশনে হয়তো করবে। এই রাজনৈতিক চর্চা, মানসিকতা, ভাবনা থেকে বের হইতে পারবে না বাংলাদেশের রাজনীতি? আইজিবির বিচার হয়, সাজা হয় 5 বছর, আর যে গুলি করে তার হলো মৃত্যুদণ্ড। হইলো ভাই। কথা তো সবাই বলেন, কিন্তু কে শোনে কার কথা? তবু কিছু মানুষ আছেন শুধু কথা বলে যান, দেশের জন্য কথা বলে যান। কখনো বলা হয় দেশের বিরুদ্ধে কথা বলে যান, কখনো বলা হয় নিজের স্বার্থে কথা বলে যান, কিংবা দেশের স্বার্থে কথা বলে যান। ফেসবুক খুললে এমন অনেকের কথা ভেসে বেড়ায়, কিছু ভিডিও হয় ভাইরাল। এমন একজন মানুষ, তার সাথে আমরা আমাদের আজকের পডকাস্ট কথা চুলোকে কথা বলবো। সাংবাদিক মাসুদ কামালকে আমন্ত্রণ জানিয়েছি। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে আমন্ত্রণ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি তো টক শোগুলোতে নিয়মিত যান, অনেক কিছু নিয়ে কথা বলেন। আপনাকে নিয়ে একটু কথা বলতে চাই প্রথমে। বিভিন্ন টক শো ছোট ছোট ক্লিপ অনেক ভাইরাল হয়, এবং সেটা অনেক দিন আগে থেকে নানান বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়, নতুন সরকারের সময়। এই কথাগুলো কি আপনার মনের কথা, নাকি শুধুমাত্র পপুলিজমের কারণে ভাইরাল হওয়ার জন্য বলেন? শুনেন, পপুলিজমটা এমন একটা বিষয় যে আপনি রেগুলার পপুলার হতে পারবেন না। যেমন বেদের মেয়ে জ্যোৎস্না খুব পপুলার একটা মুভি ছিল, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু দ্বিতীয়বার আপনি বানানো হবে না। এবং বেদের মেয়ে জ্যোৎস্না যারা বানিয়েছিলেন, ওটার পরিচালক ছিল যুদ্ধুর মনে পড়ে তোজাম্মেল হক বকুল, উনি পরে অনেক মুভি বানাচ্ছেন, আর পপুলার হয় নাই। তো ওগুলো ঝড়ের বক পড়ে যায়। তো ইচ্ছা করলে আপনি পপুলার হতে পারেন, পপুলার তো অনেকেই হতে চায়, ইচ্ছা করলেই পারে নাকি, পারে না। তো তো এগুলি বিষয়টা হলো কি, আমি আমার মতো করে বলি, আর আমার কোনো ইন্টেনশন থাকে না যে আমি এই কাজটা করতে চাই, এই কাজটা করতে চাই না। এটা বলার মাধ্যমে অমুকের কাছে নিজেকে জনপ্রিয় করতে চাই। জনপ্রিয় হওয়ার কোনো ইচ্ছা আমার নাই, কারণ আমরা দেখেন ভাই, আমার বয়স হয়েছে, তাই না? আমি এখন জনপ্রিয় হয়ে কী করবো? এখন জনপ্রিয় হওয়ার বয়সও আমার নাই। তো আমি যেগুলি বলি আমার উপলব্ধির থেকে বলি। আমি এটা বহুবার বলেছি। দেখেন, আমি কিন্তু খুব আমি অনেক দিন ধরে সাংবাদিকতা করেছি, প্রায় 38 বছর তো হয়ে গেল। আমি যে খুব মেধাবী একজন সাংবাদিক তা কিন্তু না। আমি নিজেই আমার তো আত্ম উপলব্ধি আছে। আমি খুবই মাঝারি মানের একজন মানুষ। আমার শিক্ষা জীবনে, আমার পেশাগত জীবনে আমি সবসময় আমি নিজেকে মাঝারি মানের মনে করি, এবং আমি আসলেও তাই। তো মেধাবী লোক না বুদ্ধি দিয়ে কথা বলে। তো আমার যেহেতু বুদ্ধি কম, আমি আমার হৃদয় দিয়ে কথা বলি। আমি যেটা ফিল করি আমি সেটা বলি। আমি কিছু চিন্তা করে কথা বলি না। এখন মনে করেন খুব গরম লাগতেছে, আমি কিন্তু ওই থার্মোমিটার দেখে আমি বলি না এখন খুব গরম লাগতেছে। আমি আমার ত্বকে যে অনুভূতিটা হয় সেটা দেখে বলি, সেটা ফিল করে বলি গরম লাগতেছে। আমার লাইফটা এরকম, এবং আমার যারা আমার ব্যক্তিগত জীবনযাপন সম্বন্ধে যে ধারণা আছে তারাও জানে যে এইভাবেই আমি চলি। আমি সারা জীবন এইভাবে চলেছি। কারণ আমি যদি এটা বানায় বলি না, এজন্য মেধাবী হতে হবে। কারণ আমি আপনার সঙ্গে বানায় কী বলছি এটা আমার মনে রাখতে হবে, যে ওর সঙ্গে আমি এটা বানাই বলছি, আরেকজনের সঙ্গে আরেকটা বানাই বলছি। তো এটা মনে রাখতে গেলে মেধা লাগবে, স্মরণশক্তি লাগবে, আমারও তো নাই। যে কারণে আমি আমার ফিলিংস থেকে কথা বলি। এখন এই ফিলিংসগুলি যখন সাধারণ মানুষের সঙ্গে মিলে যায়, তখন তারা হয়তো পছন্দ করে, হয়তো সেগুলি তারা কিছু কিছু ভাইরাল করে, আবার কিছু কিছুর জন্য গালিও খাই। আপনি ভাইরালটা দেখলেন, আমি তো উল্টাটাও দেখি। না, গালির প্রসঙ্গে আমি আসবো। এর পরের প্রশ্নটা আসলে গালি নিয়ে, যে আপনি যেসব প্রসঙ্গে কথা বলেন, ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি নিয়মিত টকশোতে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন। প্রযোজ্য ক্ষেত্রে আপনি বর্তমান নির্বাচিত সরকারেরও সমালোচনা করছেন। কখনো কখনো আপনার অনেক আলোচনা, অনেক কথা, অনেকে বলে যে এটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। ফলে আমি দেখি নানান কমেন্ট সেকশনে আওয়ামী লীগের পক্ষের লোকও কখনো আপনাকে গালি দিচ্ছে, বিএনপির পক্ষের লোকও আপনাকে কখনো গালি দিচ্ছে, জামাতের পক্ষের লোকও কখনো আপনাকে গালি দিচ্ছে। আবার যখন নিজেদের পছন্দ মতো কথা হয় তখন সবাই আপনাকে প্রশংসা করে। এই মনোভাবনাটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করেন, যে আপনি আমার মতের সাথে মিললেই আপনি আমাকে প্রশংসা করবেন, আর আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি আমাকে গালি দিবেন? না, এটা হলো কি, এটা হলো ওদের আমি দোষ দিই না।
যারা দিচ্ছে গালি দিচ্ছে তাদেরকে আমি দোষ দিই না কেন? ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আমি একটা কথা বললাম, সেটা জামাতের পছন্দ হলো। যেমন গতকালকে আমি একটা প্রোগ্রাম বলছি, আমি জামাতের প্রশংসা করছি। আমি প্রশংসা করছি কিভাবে, যে জামাত স্থানীয় সরকার পর্যায়ে যে নির্বাচনটা হতে যাচ্ছে সামনে, তারা এখনই প্রার্থী ঠিক করে ফেলেছে। তার মানে প্রার্থী নির্বাচন নিয়ে, নিজেদের প্রার্থী মনোনয়ন নিয়ে তাদের মধ্যে কিন্তু কোনো মারামারি হয় নাই। এই কাজটা কি বিএনপি পারবে না। যদি এটা বিএনপি করতে যায়, মারামারি হবে। অলরেডি মারামারি শুরু হয়ে গেছে। এখন দেখবেন বিদ্রোহী প্রার্থী দাঁড়াই যাবে। আপনি ভাবেন না, 36 জন 36 তাদের মহিলা এমপি, 1000-এর উপরে লোক অ্যাপ্লাই করছে, এবং 1000 লোকের কাছে তারা 50,000 টাকা আর 2,000 টাকা, 52,000 টাকা করে নিছে। এখন এটা এইভাবে দরকারটা কি? এই লোকগুলি তো বিএনপি করে, করে না? আপনি মনোনয়ন দিয়েছেন 36 জনকে। এই যে বাকি যে 8-900 লোক, এদের কাছে তো আপনি 52,000 টাকা নিছেন। কেন নিছেন? কি দরকার? এদের মধ্যে অনেকের হয়তো 52,000 টাকা দিতে তাদের কষ্ট হয়েছে। আপনি কেন করছেন? জামাতের একজন এমপি হয়েছেন, মহিলা এমপি, তার সঙ্গে আমি একটা টক শোতে ছিলাম, এটিএন নিউজে। তখন ওই টক শো যিনি উপস্থাপিকা ছিলেন, তিনি ওই জামাতের ওই মহিলাকে, উনি কি নাম, মার্জিয়া নাকি, মার্জিয়া মমতাজ সম্ভবত। হ্যাঁ, তো ওই ভদ্র মহিলা একজন ইঞ্জিনিয়ার আর কি। তাকে জিজ্ঞেস করতেছেন যে আপা, আপনি কি মানে মহিলাতে পাচ্ছেন কিনা? সে বলবে আমি জানি না। আপনি কেন, আপনারা অ্যাপ্লাই করেন নাই? ওকে, আমাদের তো অ্যাপ্লাই করার নিয়ম নাই, আমাদের দল ঠিক করে দিবে আমরা। ভাই, এটা হলো দল মানে কি? একটা পার্টি। তো পার্টির সেই কন্ট্রোলটা যদি তার দলীয় নেতাকর্মীদের উপর না থাকে, সে পার্টি হবে কিভাবে? সেই কন্ট্রোলটা এই দলগুলোর উপর নাই কেন? নাই তো। তো সেই জিনিসটা আমি কালকে কিন্তু এটা বলছি। এটা বলাতে কি হয়েছে? জামাত প্রশংসা, জামাত খুশি হবে। এখন এর আগের দিন যখন আমি কোনো একটা কাজের জন্য বিএনপি প্রশংসা করছিলাম, ওই কর্মীগুলো কিন্তু এখন আমার গালাগালি করবে। হ্যাঁ, মাসুদ কামাল তো জামাতের কাছ থেকে কত মাল পাইছো। মানে এইভাবে বললে তো আমার তো মাল হয়ে যাওয়ার কথা ছিল। তো আমি তো মাল না, আমি খুবই দরিদ্রভাবে জীবনযাপন করি। তো যাই হোক, এখন এই বিষয়গুলো কিন্তু থাকবে। এটা হয় কি জানেন, যে এখন যে আমাকে গালি দিতে হবে, এটা কিন্তু যারা দেয় তারা হয়তো তাৎক্ষণিকভাবে চিন্তা করে, ইনস্ট্যান্ট একটা রিয়াকশন প্রকাশ করে। আবার অনেক সময় তারা এটা নিয়ে তার ঊর্ধ্বতনকে দেখায়, নেতাকে দেখায়। দেখছেন নেতা, ও একবার আপনার বিরুদ্ধে বলছিল না, ওই দেখেন জামাতের বিরুদ্ধে বলতেছে, আমি কিন্তু তার একটা গালি দিছি, এই দেখেন আমার কমেন্টটা দেখায়। নেতা একটু খুশি হয়। তো এই যে নেতাকে খুশি করার যে মানসিকতা, এটাই হলো ওই যে গালাগালি। এটা চলতে থাকবে। এটা নিয়ে আপনি যখন সমাজে বাস করবেন, এটা হতেই থাকবে। আপনি দীর্ঘ সাংবাদিকতা জীবনে 4 দশক ধরে সাংবাদিকতা করছেন এবং এখনো আপনি নানান শ্রেণীর মানুষের সাথে কথা বলেন। আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম, আপনি পত্রিকার হকার, চায়ের দোকানদার, রিক্সাওয়ালা, সবার সাথে কথা বলেন। আপনার কাছে একটা প্রশ্ন নিশ্চয়ই হয়তো সরকারের নেতৃত্বস্থানীয় যারা আছেন তারাও করেন, মানুষও করে। আপনার কাছে যদি জানতে চাই, দেশ কেমন চলছে? এটা হলো কি জানেন, দেশ একটু থমথমে অবস্থায় আছে আর কি। থমথমে মানে কি, মানুষ বুঝতে পারছে না দেশ কেমন চলছে। মানুষ মানে এখন কিছুটা অস্বস্তি আছে। দেখেন, মানুষ কি বুঝে ভাই? মানুষ কিন্তু জাতীয়তাবাদও বুঝে না, মানুষ চেতনাও বুঝে না। জুলাই চেতনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বলেন, এগুলি নিয়ে মানুষের কিন্তু মাথা ব্যথা নাই। মানুষের মাথা ব্যথা হলো, আমি বাজারে যে যাব, বাজারে যে আমি যে জিনিসটা কিনবো, সেটা কি আমার পকেট সাপোর্ট করে? পকেট এবং প্যাকেটের মধ্যে কি কোনো সামঞ্জস্য আছে? আমি যে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসবো, তার জন্য কি আমাকে আরেকটা ব্যাগ ভর্তি করে টাকা নিতে হবে? অথবা আমি যদি ব্যাগ ভর্তি করে টাকা নিতে চাই, সেই টাকাটাকে আমি উপার্জন করতে পারবো, বৈধভাবে উপার্জন করতে পারবো? মানুষ এটা ভাবে। মানুষ ভাবে যে আমার শ্রমের মাধ্যমে যে অর্থটা আমি পাই, সে অর্থের কি যথাযথ মূল্যায়ন বাজারে হবে? মানুষ কিন্তু সরকারের কাছে কিছু চায় না। মানুষ বলে না যে তোমাকে আমি ভোট দিয়েছি, তুমি আমার বাসায় বাজার পৌঁছে দিয়ে আসো। মানুষ এটা চায় না, মানুষ এটা প্রত্যাশাও করে না। মানুষের বক্তব্য হলো, আমার চাকরি আমি করব, আমার বেতন আমি পাবো, আমার বাজার আমি করব, আমার রান্না আমিও করব। আপনি গভর্নমেন্ট হয়েছেন, প্লিজ আমাকে ডিস্টার্ব করেন না। মানুষ এটা চায়। বলবেন সরকার কীভাবে ডিস্টার্ব করে?
আমরা সরকারের কাছ থেকে, সরকার আমাদের নিয়মিত ডিস্টার্ব, আগের যে সরকারগুলি ছিল তারা আমাদেরকে নিয়মিত ডিস্টার্ব করতো। কীভাবে বলবেন? যেমন ধরা যাক আমার বাড়ি উত্তরবঙ্গে, আমি সেখানে দেখে এসেছি যে বাঁধাকপির মরশুমে একটা বাঁধাকপির দাম 3 টাকা। উত্তরবঙ্গে ছুটি কাটিয়ে ঢাকায় আসছি, ওই বাঁধাকপি আমাকে কিনতে হচ্ছে 40 টাকা। এই যে মাঝখানে যে টাকাটা বেড়ে গেলো, আমি মনে করি এটা সরকারের অদক্ষতার কারণে বেড়েছে, অথবা সরকারের চাঁদাবাজির কারণে। সরকারে কিন্তু চাঁদাবাজি করে, বলবেন সরকার কি চাঁদাবাজি করে? কারণ চাঁদাবাজকে যখন আপনি প্রশ্রয় দেবেন তখন আসলে অপকর্মটা আপনিই করতেছেন। আপনি চাঁদাবাজকে দমন করার জন্য আপনার পুলিশ আছে, এই পুলিশের জন্য আমি টাকা দিচ্ছি আপনাকে, আপনি পুলিশকে বেতন দেন, দিয়ে কাজটা করান। আমার বেতন নিয়ে পুলিশ আমারই পিটায়, তাহলে তো এটা হলো না। তার কথা আমি টাকা দিয়েছি চাঁদাবাজকে পিটানোর জন্য, তার তো পিটাচ্ছে না। চাঁদাবাজি হচ্ছে বলে কি হচ্ছে, যে 3 টাকায় যে বাঁধাকপি আমি উত্তরবঙ্গে কিনি, সেই বাঁধাকপি আমাকে ঢাকায় কিনতে হচ্ছে 40 টাকা দিয়ে। এটা কে ডিস্টার্ব করতেছে? সরকার ডিস্টার্ব করতেছে। সরকার যখন আমাকে আমার যে প্রাপ্য তা দিচ্ছে না, অথবা যারা দিতে বাধা দিচ্ছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তখন সরকার আমাকে ডিস্টার্ব করছে। আমি কিন্তু গভর্নমেন্টের কাছে চাই না আর কিছু। আমার প্রত্যেকটা সরকারের কাছে আমাদের সাধারণ মানুষের প্রার্থনা যে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আপনি দেখেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, আপনি নিজে নিশ্চয়ই ইনকাম ট্যাক্স দেন। ইনকাম ট্যাক্স আয়কর বিভাগে যারা চাকরি করেন, ভালো মানুষ, সবাই খুব জ্ঞানী লোক, তাহলে তো ওখানে বিসিএস দিয়ে কেমন যাবে। যে কোনো একজন লোককে জিজ্ঞাসা করেন তো, যে আয়কর বিভাগে যে ট্যাক্স বিভাগ যারা আছে, এখানে আপনারা যেতে চান কেন? এরা আপনাদের কী করে? হেল্প করে নাকি ডিস্টার্ব করে? ওরা কিন্তু বড় বড় এদেরকে ধয় না। কিন্তু আমার আপনার কাছ থেকে কয় টাকা কর পায় রে ভাই? আমার আপনার কাছ থেকে কয় টাকা পায়? আমার মতো আপনাদের 100-200 লোকের মতো মানে যারা আয় করে, বেশি আয় করে, তাদের কাছ থেকে কি টাকা পায় তারা? আর তাদের কাছ থেকে করটা নেয় না তো, তারা ডিস্টার্ব করে। আপনি দেখবেন কতগুলো টেকনিক শিখে নিয়েছে চুরির। আমার স্পষ্ট মনে আছে, একটু পুরোনো ঘটনা বলি, ভদ্রলোক মারা গেছেন তবু বলি। ঢাকার উত্তরের খুব জনপ্রিয় মেয়র ছিলেন আনিসুল হক সাহেব। উনি যখন ওনার হলফনামা জমা দিলেন, ওনার কোনো গাড়ি নাই। হ্যাঁ, এটা নিয়ে বেশ হইচই হয়েছিল তখন, বুঝলো না? আচ্ছা, এটা কি তাহলে উনি কিসে মানে চড়েন? উনি যখন বলেন আমার কোনো গাড়ি নাই, আবার আমি মাসুদ কামাল যখন বলি আমার কোনো গাড়ি নাই, দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমি যখন বলি আমার গাড়ি নাই, সেটা প্রমাণ করা লাগবে না, আমার দিকে তাকালে দেখবে লোকটা তো আর রাস্তাতে হাঁটে। আমার বাসা কলাবাগানে, আপনি কলাবাগানে এলাকায় যদি 7 দিন যান, দেখবেন যে আমি ফুটপাথ দিয়ে হাঁটতেছি। কিন্তু আনিসুলের বাসার আশেপাশে দাঁড়ায় থাকলে, তাহলে বাসার সামনে কখনো ফুটপাথে হাঁটতে দেখবেন? দেখতেন না তো। একই দিন এক গাড়ি নিয়ে বেরোতো, বলছে আমার স্ত্রীর গাড়ি। তো এইগুলি যখন বলে, তো আমি ওইটাই বলছি, এটা কী কারণে সে বলতো? এটা ওই আয়কর ফাঁকি দেওয়ার জন্য। এই যে ফাঁকি দেওয়ার যে মানসিকতাটা, এটা হলো আপত্তিকর। আপনি ফাঁকি দিতে পারলেন কি পারলেন না, এটা কিন্তু পরের কথা। কথা হলো, যেমন আপনার সামনে একটা জিনিস আছে, এই জিনিসটা আছে, এটা আমি চুরি করতে চাই, সুযোগ পাইনি বলে চুরি করি, এটাই সুযোগ পাইনি বলে চুরি করি। তাহলে বেসিক্যালি কিন্তু আমি একজন চোর। আমি সুযোগের অভাবে সৎ হয়ে বসে আছি, তাই না? এটা হলো মানসিকতার ব্যাপার। আমরা একটু রিসেন্ট কিছু ঘটনা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। একটা সংসদ অধিবেশন শেষ হলো, এই নির্বাচিত সরকারের প্রথম অধিবেশন, এবং সেই অধিবেশনের প্রায় পুরোটাতেই সংবিধান সংস্কার একটা বড় আলোচনার জায়গা ছিল। এবং জুলাই গণঅভ্যুত্থানের পর সংবিধান সংস্কার নিয়ে নানান রকম আলোচনা হয়েছে। 9 মাসের ঐকমত্য কমিশনের আমরা 30টি রাজনৈতিক দলের আলোচনা দেখেছি। কিন্তু এইটা নিয়ে সংসদ গঠিত হওয়ার পর দেখলাম বিএনপি শপথ নিল না সংবিধান সংস্কার পরিষদের, এবং সংসদে এটা নিয়ে বেশ হই হট্টগোল হলো। শেষ পর্যন্ত এটার কোনো সমাধান না হয়েই সংসদ অধিবেশনটা শেষ হলো। এই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কিংবা সংবিধান সংস্কার নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে কার্যত একরোখা মনোভাব, যার যার জায়গায় অটল থাকার জন্য, এইটা কি সংসদের সামনের অধিবেশনগুলোকে একটা চ্যালেঞ্জের মুখে রাখলো? আমার তো মনে হয় না। আমার মনে হয় না, কেন আমি বলি আপনাকে, সংবিধান সংস্কার পরিষদের কাজটা কি? তারা সংবিধানটাকে কিছু জায়গায় সংস্কার করতে চায়, মানে সংশোধন করতে চায়। সেই জিনিসটার একটা, ওরা বলতেছে একটা আইনগত ফরম্যাট, এভাবে করলে ভালো হবে। বিএনপি এই সংবিধানকে সংশোধন করবে, আগামী অধিবেশনে হয়তো করবে, তারাও তাদের মতো করে করবে। খেয়াল করেন, তাহলে বিষয়টা কী দাঁড়ালো?
যে আপনি ভাত খাবেন, ভাত রান্না করতে হবে। অ্যান্ড এই রান্নার ভাতটা আপনি কি খড়ির চুলায় করবেন নাকি গ্যাসের চুলায় করবেন? ইজ ইট ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো ভাতটা। আমি বললাম না খড়ির চুলায় ভাই রান্না করেন, খাইতে আরাম পাবো। আপনি গ্যাসের চুলায় রান্না করলেন, করে যখন ভাতটা আমাকে পরিবেশন করবেন, আমি যদি দেখি ভাতটা খাইতে মন্দ না, তখন কিন্তু আমি খড়ি নিয়ে আর আপত্তি করবো না। এখানে কিন্তু সেই একই জিনিস হয়েছে। বরঞ্চ আমি বিএনপির স্টেপটাকে সাপোর্ট করি। সাপোর্ট করে এই কারণে, আপনি যে দেখেন সংবিধানের গার্জিয়ানকে সুপ্রিম কোর্ট। আপনি যখন সংবিধানটা সংস্কার করলেন, সংশোধন করলেন, তখন যখন আপনি এই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে করবেন, করার পর যদি আজকে থেকে 10 বছর পরে জিজ্ঞাসা করে সুপ্রিম কোর্ট, তুমি এটা সংবিধানটা সংস্কার করলা কোন ইখতিয়ারে? ওই কি আমরা একটা সংবিধান সংস্কার পরিষদ করছি, তো সংবিধান সংস্কার পরিষদ তুমি কোথায় পেলা? কোথায় পেলে? স্বপ্নে পাইছো? এটাকে স্বপ্নে পাওয়া তাবিজ দেখি রে ভাই। তো সংবিধানকে সংস্কার করতে হবে কিভাবে, সেটাও সংবিধানে বলে দেওয়া হচ্ছে, এই 2/3 দিয়ে করতে হবে আপনাকে। তাহলে তুমি তো সংবিধান তো চলছে, সংসদ তো চলছে, সেখানে তুমি 2/3 সাপোর্ট এটা করো, অসুবিধা নেই। ওই যে সংশোধনটা ঠিকমতো করতে পারো, করো। কিন্তু প্রবলেমটা কিছু জানেন, এই যে এগুলি বলে না, এগুলি কোনো ব্যাপার না। মূল ব্যাপার হলো এক জায়গায়। মূল ব্যাপার হলো যে সংসদটা, মানে আপনার সংশোধনটা কোথায় করবে, কোন কোন পয়েন্টটা হবে। মোটামুটি জামাত, এনসিপি, বিএনপি সবাই একই মত, একই জায়গায়। মূলত বড় যে এটা মানে পার্থক্যটা, সেটা হলো যে উচ্চ কক্ষ কিভাবে গঠন করা হবে, পিয়ার পদ্ধতি নাকি এটা হলো মূল জায়গা, নিম্ন কক্ষের আসন অনুপাতে। এটা হলো মূল জায়গাটা। এখন এই মূল জায়গাটাতে বিএনপি বলছে যে আমি এটা করব আমার নিম্ন কক্ষের যে আসন প্রাপ্তি আছে তার আনুপাতিক হারে, আর জামাত এবং এনসিপি বলছে এটা করতে হবে সকল রাজনৈতিক দলের ভোট প্রাপ্তির হিসাবে। পিয়ার পদ্ধতিতে যদি পিয়ার পদ্ধতিতে করেন আপনি, তাহলে কিন্তু ইসলামী আন্দোলন 2টা আসন পাবে, আর বিএনপি সিস্টেমে করলে ইসলামী আন্দোলন কোনো আসনই পাবে না। খেয়াল করেন। তো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি একজন দেশের নাগরিক হিসেবে আমি কিন্তু পিয়ার পদ্ধতির পক্ষে। না, এই প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম, মানে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে রাজনৈতিক দলের অংশগ্রহণ যদি সমানুপাতিক হারে একই হারে হয়, তাহলে আসলে উচ্চকক্ষের কি কোনো রোল থাকে? মানে যে রাজনৈতিক দলের অংশগ্রহণ যে শতাংশে নিম্নকক্ষে থাকবে, এটা তো ধরেই নেওয়া যায় বাংলাদেশের রাজনীতির চর্চার বিবেচনায় যে উচ্চকক্ষেও যদি একই অংশ থাকে তাহলে তাদের সিদ্ধান্ত একই রকম হবে। তাহলে ওই যে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য উচ্চকক্ষ, সেটা কি ফাংশন করবে? করবে না, এটা অপ্রয়োজন। তখন হবে বাড়তি আর একটা জিনিস বানালেন, বাড়তি 100 জনের বেতন দিবেন, বাড়তি 100 জনের বসার একটা জায়গা দিবেন, এটা কোনো প্রয়োজন নেই রে ভাই। যে কারণে আমি যেমন বলি আপনাকে, এখন যে পদ্ধতিতে মহিলা এমপি হচ্ছে, এটাও অপ্রয়োজনীয়। এই 50 জন মহিলা এমপির কি কাজ বলেন তো আপনি আমারে? কি কাজ? তাদের কোনো এরিয়া আছে? ওই এলাকায় তাদের কোনো ভূমিকা, যখন প্রত্যেকের জায়গায় এমপি আছে না? আছে তো। তো ওই এমপি 6টা এমপি আসন নিয়ে আসে, হয়তো একটা হবে, তো ওই 6 জায়গায় 6 জন এমপি আছে, প্রত্যেকে ইলেক্টেড এমপি। ওই একজন মহিলা এমপি দিয়ে রাখছেন আপনি কেন? অলংকার, এটা সিম্পলি অলংকার। এর সাথে আমরা করতে বলতাম, আমরা 30 তখন ছিল 30 সেট, তখন এর সাথে খুশি করে হইতো, দলকে খুশি করে হয়। আর তো কিছু না, অমুকের বোন অমুকের বউ হয়েছে না, এক ফ্যামিলিতে 2জন, ওই নরসিংদী দিতে হয়েছে। কী কারণে দিচ্ছেন আপনি ভাইরা? পুরস্কার দেওয়া, মানে জাস্ট একটা মানে দেওয়া, সবাইকে অ্যাকোমোডেট করা। তো এই পদ্ধতিতে কী লাভ? কোনো লাভ নাই। যে প্রস্তাবটা ছিল এই আপনার সংস্কার কমিশনে, দ্যাট ওয়াজ গুড। সেটা ছিল কি যে আমি 100 জন মহিলা এমপি নিব। 100 জন মহিলা এমপি, মানে আমি তাহলে প্রতি বছর ইলেকশনের সময় 100টা আসন ঠিক করব, যে 100 আসনে খালি মহিলারাই প্রার্থী হবে, অন্য পুরুষরা প্রার্থী দিতে পারবে না। পলিটিক্যাল পার্টিগুলোতে মানে নাই। মানে তখন তো কথা হচ্ছিল 5% নারী এমপির মনোনয়ন দিবে, কিন্তু ওটা তো মানে নাই, তো পারে নাই দিতে, কেউ মানে নাই, তারা 5% দেয় নাই। তার মানে মানে নাই নাকি পারে নাই? না, পারতে চায় নাই, পারতে চায় নাই রে ভাই। পারতে চাইলে কিনা, যদি তার মানে তাদের যোগ্য না, তাহলে এই 36টা পাইলো কেমন করে বিএনপি? তার অযোগ্য লোককে তারা এমপি বানিয়েছে। এই লোকগুলি তো সংসদে বসবে, তারা কি অযোগ্য? অযোগ্য তাদেরকে কি কেমন দিল? তারা তো যোগ্য। তো এই যোগ্য লোকগুলি করে দিলেই পারতো, দিল না কেন? আসলে পুরুষতান্ত্রিক যে মানসিকতা আমাদের রক্তের ভেতরে আছে,
সেইটাই রক্ত আপনার তো দূর, এটা ভাই ওই যে আপনার ডায়ালাইসিস করলে হবে না। এটা এটা রক্তের ভেতর থেকে দূর করা আসলেই কঠিন, না আমি সময় লাগবে। মানে নাই না পারে নাই কেন প্রশ্নটা করলাম, কারণ আমার এই শোতেই একজন এইবার সংসদ সদস্য হয়েছেন নারী সংরক্ষিত নারী আসনে, এরকম একজন অতিথি ছিলেন, তাকে ওই প্রশ্নটা করেছিলাম এবং তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের হাল রাজনীতির বাস্তবতায় নারীরা তো রাজনীতিতে আসতেই পারে না, ফলে এই যে যে সংখ্যায় নারী সংসদ সদস্য আমরা প্রত্যাশা করি সেই সংখ্যায় নারী সংসদ সদস্য পাওয়ার রাজনীতিবিদই তো নাই, এটা হয়তো সামনের দিনে বাড়বে। এটা কি আপনি আমি ওনার সঙ্গে একমত না, এটা ওনার অবজারভেশন, এটা আমার অবজারভেশন তা বলে না, বলে না আমার অবজারভেশন। বাংলাদেশের মেয়েরা না রাজনীতিতে আসতে পারবে না কেন বলেন, কেন পারবে না? আমি আপনাকে একটা একটা করে উদাহরণ দিয়ে বলি। না, এই কেন পারবে না সেটাও জিজ্ঞেস করেছিলাম। ওই আপনি যে শব্দটা বললেন পুরুষতান্ত্রিক মনোভাব, হ্যাঁ, তিনিও তাই বলেছিলেন যে এই পুরুষতান্ত্রিক মনোভাবের কারণেই রাজনীতিতে নারীরা আগাইতে পারে না। না এটা মানে পুরুষতান্ত্রিক মনোভাব তো একটা প্রাথমিক বাধা আছে, বাট যোগ্যতা নাই তা বলতে পারবো না। মেয়েদের যোগ্যতা নাই তা আমি বলবো না, আমি বলবো মেয়েদের প্রচুর যোগ্যতা আছে, মেয়েদের পারার কথা। আপনি তো মেয়েদেরকে দিতে বসতে তো দিলেন না। দেখেন, আপনি কখনো চিন্তা করছেন এক সময় ধরেন আগে, আরও আগের কথা, আজকে থেকে 20 বছর 30 বছর আগে আমাদের মানে বাংলাদেশে মানে ডিসি হবে মহিলা, কেউ কিংবা চিন্তা SP করছে? হবে। এসপি হবে মহিলা, কেউ চিন্তা করছে? এখন যে সমস্ত মহিলারা এসপি আছে, ডিসি আছে, এরা কি খারাপ করতেছে নাকি? কোথাও খারাপ করতেছে? এরা কি দুর্বল? দুর্বল না রে ভাই, তারা খুবই পাওয়ারফুল এবং খুবই তারা সুন্দরভাবে সমান তালে কাজ শুনেন করছে। রে ভাই, সংসার চালানো দেশ চালানো চেয়ে কঠিন। সংসার চালানো দেশ চালানো চেয়ে কঠিন। বাংলাদেশের নারীরা সংসার চালায়, তারা খুব ভালো পারবে, খুব ভালো পারে। আমি মনে করি এটা মেয়েদের প্রতি একটা অন্যায় করা হয়েছে, নারীদের প্রতি অন্যায় করা হয়েছে। এবং আমি এই যে 50 জন যে নারী দিয়েছে, এটাও এদেরও যাওয়া উচিত হয়নি আমি মনে করি। কিন্তু যাওয়াই, ওরা সবাই মিলে বলতো আমি যাবোই না ওখানে। তো এখন কি করবেন? জামাই, ভাই, বাপ এদের এদের ইয়ে যায়, ওই কোটায় যায়। কোটা তো এটা আপনি খুঁজে দেখেন, সব কোটা, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, সব কোটা এগুলো। জামাতের যে 5-6টা আছে ওগুলো অবশ্য কোটা নাকি না আমার সন্দেহ আছে। ওখানে দেখলাম যে আমাদের আমির, জামাতের যিনি আমির আছেন, তার ওয়াইফ তো একসময় মহিলা এমপি ছিলেন, কিন্তু তিনি হয়তো প্রার্থী ছিলেন, তাকে তো দেওয়া হয় নাই। না, এটা নিয়ে একজন নায়েবে আমির বলেছিল না যে এক পরিবারে 2 জন সংসদ সদস্য আমরা দিব না, সেই জন্য তাকে। এটাই উচিত ছিল, এটাই উচিত ছিল, কিন্তু বিএনপি তো এটা মেনটেন করলো না। বিএনপিতে ওখানে তো আছে স্বামী স্ত্রী 2জনই আছে। সেই না পা, সে এমপি হয়েছে না, তার জামাই এমপি না, খোকন ভাই? তাহলে এটা কি ঠিক হয়েছে? কাজটা ঠিক হয় নাই, হয়তো ধরাধরি করছে। আপনি একটু আগে আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলেন। 5ই আগস্টের পরে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা সবাই জানি, আপনিও অনেকবার বলেছেন, আমরাও বলেছি। নির্বাচিত সরকার আসার পর এই আইন শৃঙ্খলার যেই রকম উন্নয়ন হওয়ার কথা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার বলেছেন মবকে আর প্রশ্রয় দেওয়া হবে না। এরপরও আমরা যেগুলোকে আমরা মব বলে আইডেন্টিফাই করতাম সেরকম ঘটনা ঘটতে দেখেছি। পুলিশ কি এখনো ঘুরে দাঁড়াতে পেরেছে? তাদের যে মোরাল নষ্ট হয়েছিল কিংবা তাদের যে এক ধরনের ধ্বংসপ্রায় বাহিনীতে পরিণত হয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারলো? আইন শৃঙ্খলা আচ্ছা, আপনি আমাকে এর আগে একটা কথা বলেন, পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল, এটা সত্য, কিন্তু প্রশ্ন হলো কেন ভেঙে গিয়েছিল? এটা কখনো প্রশ্ন করছেন? পুলিশের মনোবলটা কেন ভেঙেছিল? যে কারণে ভেঙেছিল সেই কারণের কোনো চিকিৎসা আপনি করেছেন? যদি সেই কারণে কোনো চিকিৎসা আপনি না করেন, পুলিশের মনোবল কেন আবার ফিরে আসবে? একদম সিম্পল, কিন্তু পুলিশের মনোবল ভেঙেছিল, পুলিশকে একদম সরাসরি মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল আন্দোলনকারী জনতার সামনে। কে করেছিল? শেখ হাসিনার সরকার, কোনো সন্দেহ নাই। সব পুলিশকে ছাত্রদের বুকে গুলি করতে খুব আনন্দ পাইত। এই ছাত্ররা কি তাদের সন্তান না এখানে? তাদের আত্মীয় স্বজন নাই? আছে তো, কিন্তু অর্ডার ইজ অর্ডার, তারা অর্ডার ফলো করেছে। তো আপনারা এখন ওই ঘটনার কি বিচার করেছেন? আচ্ছা বলেন তো, অর্ডারটা আসলে কে দিছে? শেখ হাসিনা? শেখ হাসিনাকে একটা কনস্টেবলকে বলছে এই তুমি গুলি করো, দিছে? দেনই তো। শেখ হাসিনা বলছে আইজিপিকে, আইজিপি বলছে এসপিকে, এসপি বলছে ওসিকে। টপ ডাউন হয়েছে আর কি। এরকম হয়েছে না? তো যে গুলিটা করছে তার অর্ডারটা কিন্তু আসছে এইভাবে উপরে উপরে যান আপনি, ওসি, এসপি, আইজিপি, তারপরে প্রাইম মিনিস্টার, অথবা হোম মিনিস্টার, তারপরে প্রাইম মিনিস্টার, এরকমই তো হয়েছে।
তো তাহলে পুলিশের যে বিভাগ যেটা আছে সেই বিভাগের হেডকে আইজিপি। আইজিপির বিচার হয়, সাজা হয় 5 বছর, আর যে গুলি করে তার হইলো মৃত্যুদণ্ড। হইল ভাই, হইল বলেন আপনি? যার অর্ডারে সমস্ত পুলিশ গুলি করেছে, আপনি বলুন পুলিশ কেন গুলি করলো? আমি যদি বলি আইজি কেন অর্ডার দিল? পুলিশ তো বলতে পারতো আমি গুলি করলে একটা লোক মারবো, আমি চাকরি করবো না, বলতে পারতো। আইজি তো বলতে পারতো যে আমি অর্ডার দিলে এত লোক মারা যাবে, আমি চাকরি করবো না, বলে নাই কেন? তাহলে বড় অপরাধী তো আইজিপি। আমি বলছি না, আইজিপি তো রাজ সাক্ষী হয়েছে, অতএব তার 5 বছর। ওকে ফাইন। যদি শেখ হাসিনা যদি বলে আমি রাজ সাক্ষী হবো, আপনি করবেন? আমার প্রশ্নগুলো কিন্তু আমি কিন্তু কোনো জটিল প্রশ্ন করতেছি না, খুব সিম্পল কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনের জবাব কি? এই সমস্ত জবাব যতক্ষণ পর্যন্ত আপনি দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত পুলিশের তো মনোবল ফিরে আসবে না। আরও এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, সব পুলিশে কি গুলি করছিল? যাত্রাবাড়িতে আপনি থানার মধ্যে আগুন ধরা দিলেন, থানার মধ্যে কিছু লোক লেখালেখি করে না, রাইটার যারা, রাইটার, আগুনের উপরে তো মরছে, ও গুলি করছে, ও তো মারা গেছে, ওর হত্যার বিচার হবে না? কেন হবে না? সেই দেশের নাগরিক না? কিন্তু সেই হত্যার বিচার তো সম্ভব না, কারণ সেই সময় কেন সকল সম্ভব ঘটনার না? দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি দিবেন কেন আপনি? পৃথিবীতে সকল দায় মুক্তি আমি মনে করি অপরাধ। পৃথিবীতে, আমি কিন্তু বাংলাদেশ বলি নাই, দায় মুক্তি জিনিসটাই অপরাধ। দায় যখন দায় আপনাকে নিতে হবে। আমি কিন্তু বলি নাই এটা বিচার করবেন আপনি, বিচার করে বলবেন যেটা সময়ের প্রয়োজনে এটা করা ঠিক আছে। আপনি বিচার করবেন না কেন? আপনি বিচারটা কেন? আপনি বলেন যে আমি বিচার করব, বিচার করেন, আদালতে যাবে, এই পক্ষ বলবে যে এই কারণে আমি আগুন দিয়েছি, এটা আগুন না দিলে আমি স্বৈরাচার মুক্ত করতে পারতাম না। ওকে, লজিক ভালো। অতএব তাকে বলা হবে হ্যাঁ ঠিক আছে, ওকে কোনো বিচার করা হবে না, হয়ে গেল। আমি তো সাজা চাচ্ছি না, বিচার চাচ্ছি। সাজা এবং বিচারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমি বিচার পাবো না কেন? বিচার করেন আপনি, আচ্ছা ভালো কথা, তার মৃত্যুটা প্রয়োজন ছিল, তার ফ্যামিলি কোথায় এখন খবর নিচ্ছেন? একটা পুলিশ মারা গেলে যদি কাজের সময় যদি সে মারা যায়, তাহলে তার ফ্যামিলিকে আপনার একটা অর্থনৈতিক সুবিধা দিবেন না? দিছেন? বলেন দিছেন কিনা? দেন নাই তো। কিন্তু ও তো অপরাধী না, ও তো ঘরে বসে লিখতেছিল। আপনি খেয়াল করেন, আচ্ছা পুলিশকে মারাটা আপনার জন্য প্রয়োজন ছিল আন্দোলনের জন্য, ওকে ফাইন। মারার পর আপনি পা উল্টা দিকে দিয়ে ঝুলে রাখলেন কেন? ওই ঝুলে রাখা কি আন্দোলনের জন্য প্রয়োজন ছিল? বলেন ছিল কিনা? যে গুলাগুলিতে মারা গেছে সে মারা গেছে, যে ঝুলাইছে সে কাজটা ঠিক করছে। এটা কেন? যার লাশ ঝুলাইছে তার সন্তান আছে না এই বাংলাদেশে? তার সন্তানের মনে যে আপনি একটা গভীর দাগ ফালাই দিয়েছেন যে আমার বাবাকে মেরে ঝুলে রাখছে, সে কি কোনোদিন এই সমাজকে, এই রাষ্ট্রকে, এই সরকারকে ভালোবাসতে পারবে? ভাববেন না আপনি? সে তো দেশের মানুষ রে ভাই, দেশের নাগরিক। তো তো আপনাদের বলা উচিত ছিল সবগুলির বিচার হবে। যদি বিচারে প্রমাণ হয় সে অপরাধী ছিল, বলা উচিত ছিল যত পুলিশ মারা গেছে তার প্রত্যেকটা ফ্যামিলি তাদের অর্থনৈতিক সুবিধা তাদেরকে দেওয়া হবে, তাহলে তো ফ্যামিলিগুলি রক্ষা পাইতো। ঠিক আছে, লোক গেছে, বাপ গেছে, তার কি দোষ বলেন আপনি? তার স্ত্রীর কি দোষ? তার স্ত্রীর সঙ্গে যখন এই লোকের বিয়ে হয়েছে তখন কি এই লোক এই কাজ করছে? তার স্ত্রী তো একটা ভালো মানুষকে বিয়ে করছে, তো তার স্ত্রী কি দেশের নাগরিক না? তার অধিকার নাই? তার সন্তানের অধিকার নাই? এখন একজন পুলিশ যখন দেখে তার সহকর্মীর স্ত্রী সন্তান রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে তোমাদের মনোবল তোমাদের ফিরে আসতে হবে, তার মনোবল ফিরে আসবে? এই ধরেন একই দৃষ্টিভঙ্গি থেকে ধরেন যারা আওয়ামী লীগ করত, সকল আওয়ামী লীগ সমর্থকই কি অপরাধী? কারণ যেটা ইদানিং প্রায় বলা হয় যে আওয়ামী লীগের সমর্থক যারা, তাদেরও, আপনি যে পুলিশদের কথা বললেন, তাদেরও একই রকম অবস্থা, নানা রকম নির্যাতনের শিকার তারা হচ্ছে বলা হচ্ছে। অপরাধ করেননি এমন আওয়ামী লীগ সমর্থকদের রিকনসিলিয়েশন করার একটা সামাজিক প্রয়োজনীয়তার কথা বলেন, সেই উদ্যোগ কি দেখেন সমাজের কিংবা রাষ্ট্রের কিংবা দেখি না। এগুলো যেন সব চলছে হুজুগে, একদম হুজুগে চলতেছে এগুলো। আমি আপনাকে দুইটা কথা বলি এখন। দেখেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড
একটা নির্বাহী আদেশে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। আপনি একটু ভালো মতো খেয়াল করেন যে অন্তর্বর্তীকালীন সরকার কি করছিল, সে সন্ত্রাসবিরোধী আইনটাকে সংশোধন করছিল। সংশোধন করে কি করছে, যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেই ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত। সংশোধন করে ব্যক্তির সঙ্গে সত্তা যোগ করছে, যে সেই ব্যক্তি এবং সত্তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে। আর যেহেতু পলিটিক্যাল পার্টি একটা সত্তা, অতএব পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা যাবে, এই তার আইনটাকে চেঞ্জ করছে। কোয়েনে তারা বলছে যে এই আইনের বলে এখন আমরা আওয়ামী লীগের বিচার করব, আইসিটির মাধ্যমে আপনারা বিচার করবেন, করেন, আমার কোনো আপত্তি নেই। বিচার কিন্তু অলওয়েজ ওয়েলকাম করি আমি, বিচার হোক, কিন্তু বিচার হওয়ার আগে কিন্তু অপরাধী বলে ফেলায়েন না, আমার আপত্তিটা ওই জায়গাটাতে। তো আওয়ামী লীগের বিচার করবেন, করার পর বললেন কি যতদিন বিচার চলবে ততদিন আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না, বললো না? এটা কেউ বলতে পারে না, এটা প্রজ্ঞাপন জারি করলো, কিন্তু এটা কিন্তু প্রজ্ঞাপন জারি করছে। এই প্রজ্ঞাপন জারি করতে পারে না কেন সেটা আমি বলি। সংগঠন করার অধিকার আমাদের সাংবিধানিক অধিকার, আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে তুমি সংগঠন করবা। আর একটা প্রজ্ঞাপন দিয়ে আপনি বলতেছেন তুমি এতদিন সংগঠন করতে পারবা না, তাহলে প্রজ্ঞাপন দিয়ে সাংবিধানিক অধিকারকে রহিত করা যায় না। ব্যাপারটা ক্লিয়ার? কাজে এটা একটা মানে বেআইনি আদেশ। আমরা এটাকে মানে ভালোবেসে কালো আইন বলি, এটা আইনই না। তো এটা একটা দিক গেল। দ্বিতীয় দিকটা হলো, আপনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলতে চাচ্ছেন, আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ইম্পসিবল। আর এভাবে আমি ব্যক্তিগতভাবে এভাবে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করাটারই পক্ষে না। আমি এটাও আপনাকে উদাহরণ দিয়ে বলি, আমরা প্রায় দেখি না যে স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যেটা বাস যাচ্ছে, বাস চাপা বেরা 2 জন লোক মারা গেছে, 2 জন স্টুডেন্ট মারা গেছে। তো আপনি কী করবেন? এখন বাস চলে মারা গেছে, সবাই ধাওয়া দিয়ে বাসটাকে ধরলেন। অপরাধী কে? বাস না চালক নাকি কন্ডাক্টর? যারা বাসটাকে চালাচ্ছে তারাই তো অপরাধী। আপনার দায়িত্বটা কি? যদি পিটায় মেরে ফেলানো নাকি তাদের নিয়ে থানায় দেওয়া, আইনের কাছে দেওয়া? আইনের কাছে দেওয়া। আইনে একটা শাস্তি নির্ধারণ করে দিয়েছে, তার শাস্তি হবে। তো আপনি সেটা করেন। অপরাধ কি বাসের? আপনি যদি বাসটা আগুন দিয়ে পুরাই দেন তাহলে কি শান্তি হবে? শাস্তি হবে? হবে না। খেয়াল করেন, আপনি বলেন যে এটা টাটা কোম্পানি বাস, চলো রতন টাটারে যে আমরা ই করবো, তার কুশপত্রের লিখা ওটা তো মরে গেছে, যাই হোক, তার কুশপত্রের লিখে দাহ করবো, হবে? আপনি চালকের শাস্তি দিবেন। তা আপনি ধরেন আওয়ামী লীগ হলো সে বাস, এই বাস কিন্তু এর আগের 10 বছর মানুষকে সার্ভিস দিছে, সেই বাসকে তো আপনারা কিন্তু পড়াতে পারেন না। আপনি বলবেন যে না, এই চালকও তো 10 বছর মানুষকে সার্ভিস দিছে। হ্যাঁ দিছে, চালক 10 বছর মানুষকে সার্ভিস দিয়েছে, তখন তাকে আমরা সালাম দিছি। কিন্তু এই শেষ মুহূর্তে চালক আজকে যে কোনো কারণে হোক, উত্তেজনার কারণে হোক অথবা মাতলামির কারণে হোক, কিছু পানাহার করার কারণে হোক, যে কারণে সে তার দায়িত্বটা পালন করতে পারে নাই, পালন করতে না পারার কারণে সে দায়িত্বটা 2টা ছেলে মারা গেছে, অতএব তার শাস্তি হবে। কার হবে? চালকের হবে। তো আওয়ামী লীগ যারা চালাইছে শাস্তি হবে তাদের। আপনি করেন না। আওয়ামী লীগ সরকারে যতগুলি মন্ত্রী ছিল সবার বিরুদ্ধে বিচার করেন, মানে আদালতে মামলা করেন। আওয়ামী লীগের যে সেন্ট্রাল কমিটি তার বিরুদ্ধে মামলা করেন, আওয়ামী লীগের যে জেলা কমিটি তার বিরুদ্ধে মামলা করেন, আওয়ামী লীগের যে উপজেলা কমিটি তার বিরুদ্ধে মামলা করেন। এগুলো তো আওয়ামী লীগ। এমনকি এই গত 15 বছরে যত লোক আওয়ামী লীগের এমপি হয়েছে সবার বিরুদ্ধে মামলা করেন, যত লোক এমপি হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছে তাদের বিরুদ্ধে মামলা করেন। এই সব যোগ করলে কত হবে? 1 লাখ হবে না। আর এই দেশে আওয়ামী লীগ যখন সবচেয়ে কম ভোট পাইছে 2001 সালে, 2001 সালে নির্বাচন আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পাইছে, সেইবারও তারা ভোট পাইছে 2,23,00,000। সবচেয়ে কম ভোট ধরলাম, এর মধ্যে 1 কোটি ভোট ফ্লোটিং ভোট, যারা আওয়ামী লীগকে সমর্থন করে না ফ্লোটিং হিসেবে ভোট দেয়। তাহলে মিনিমাম 1.5 কোটি লোক তো আওয়ামী লীগের ভোট ছাড়া অন্য কোনো ভোট দেয় না, নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কে তারা ভোট দেয় না, তারা পারিবারিকভাবে আওয়ামী লীগ করে। সবাই অপরাধী হয়ে গেল। হয় না এইভাবে, এগুলি হুজুগে করছেন আপনারা। এবং এই হুজুগটা কি, এই হুজুগগুলি কিন্তু একসময় থাকবে। দেখেন এখনও আমরা বঙ্গবন্ধুর সমালোচনা করি কিনা জানেন? সে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করছিল,
কিন্তু উনি নিষিদ্ধ করে তাদেরকে দূর করে দেয় নাই, ওদেরকে কাছে বলছে সবাই আমরা বাকশাল, সবাই তোমরা আমার দলে আসো, সবাই মিলে আমরা এক দল থাকবে। কারো কিন্তু বলে না তুমি বাতিল। এখানে কি করছে, আপনি তাকে বাতিল করে দিচ্ছেন। তো 75 সালের ঘটনাটা কিন্তু এখন আমরা উদাহরণ দিই, এটাও একসময় উদাহরণ হবে, এবং সেই উদাহরণটা কোনো ভালো উদাহরণ হবে না, একটা মন্দ উদাহরণ হবে। এই রাজনৈতিক চর্চা, মানসিকতা, ভাবনা থেকে বের হইতে পারবে না বাংলাদেশের রাজনীতি? বের হওয়া উচিত। শুনেন, আপনি না, যত উচিত কিছু তো অনেক বলেন, আগেই ছিল, মানে পারবো কিনা আমরা? না পারবো কিনা এটা আমি কেমন বলবো, এখনো তো পারতেছি না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি দেশটাকে সামনে নিতে চান, জাতিকে ঐক্যবদ্ধ করা ছাড়া কোনো উপায় নেই। আপনি দক্ষিণ আফ্রিকার কথা ভাবেন না। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের কারণে এই নেলসন ম্যান্ডেলাকে 24 বছর কারাগারে থাকতে হয়েছে ভাই। তাকে যারা কারাগারে রাখছে, সে ডি ক্লার্ক, উনি বেরিয়ে এসে ইলেকশন হয়ে উনি ডি ক্লার্ককে ভাইস প্রেসিডেন্ট করছে, উনি প্রেসিডেন্ট হয়েছে। সাদা কালোর ঐক্যটা সে করে দিয়ে গেছে। কিন্তু আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারলে এই জাতি অগ্রসর হবে না। ঐক্যবদ্ধ করার উপায় কি? নিষিদ্ধ করা। আপনি যে নিষিদ্ধ করবেন, ওই লোকগুলো কই যাবে? ওই লোকগুলো কোথায় যাবে? এটা কি মানুষ কি কর্পূর হাওয়ায় উড়ে যাবে? ওই লোকগুলো আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? ফেলে দেবেন না। এই লোকগুলো সারাক্ষণ আপনাকে ঘৃণা করতে থাকবে। এই লোকগুলিকে আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দিচ্ছেন। এই একই কথা কিন্তু আমি আওয়ামী লীগ আমলে বলতাম, যে আপনি বিএনপিকে কেন ঠেলতেছেন, কেন আপনি জিয়াউর রহমানকে আইএসআর এজেন্ট বলেন, কেন বলেন? জিয়াউর রহমান যদি আইএসআই এজেন্ট হয়, তাহলে আপনার বাপ তো তাদের বীরত্ব দিয়ে গেছে। তো এটা কেমনে হলো এটা? তো এইগুলি করেন না। জামাতে ইসলামকে ধাক্কাতে ধাক্কাতে একদম মানে কোনায় নিয়ে গেছে, একসঙ্গে বসে রেস্টুরেন্টে খাইতে গেলে যে করে অ্যারেস্ট করে। তোমরা তা তো মনের মধ্যে তোমাদের চিন্তা চলছে আওয়ামী লীগের বিরোধী। তো এই যে বিষয়গুলো ছিল, এগুলো কোনো শুভ ফল আনে নাই। তো আপনি সেখান থেকে তো বেরোতে পারলেন না, আপনি তো ওই কাজগুলি করতেছেন। এই যে নানান রকম কথা আপনি বলেন, আমরা বলি, সাংবাদিকরা বলে, মত প্রকাশের স্বাধীনতা কি ফিরলো? মত প্রকাশের স্বাধীনতা নিয়ে অনেক কথা হয়েছে। এশিয়া প্যাসিফিকে সাংবাদিকদের জেলে পোড়ার ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষে, এটা একটা গবেষণা প্রতিবেদন খুব রিসেন্টলি। এবং 4-5 জন সাংবাদিক তারা এখনো জেলবন্দি হত্যা মামলায়। এটা নিয়ে অনেক সমালোচনা আছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, যে যার যে অপরাধ, সেই অপরাধের বদলে সবাইকে জেলে রাখার জন্য হত্যা মামলা দিয়ে রাখা, এই ধরনের একটা সমালোচনা তো আছে সমাজে। দেখেন, এক জিনিস হলো কি, এখানে আমি এটা পছন্দ করি না। সাংবাদিকরা যাদেরকে আটকে রাখছে, যেমন ধরেন আমি নাম ধরে বলি, শাকিল, রূপা, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, এরা তো জেলখানে আছে। এরা সাংবাদিক হিসেবে আওয়ামী শাসনের যে মানে পক্ষে যে কথা বলে নাই তা কিন্তু না, বলছে, আমরা নিজেরাও দেখছি, বলছি। এবং এই বলার মাধ্যমে তারা যে কিছু পার্থিবভাবে লাভবান হয় নাই আমি তাও বলবো না, হয়তো করছে। মুজাম্মেল বাবুর বউ তো মহিলা এমপি ছিল, তাই না? ওটা কি এখন হচ্ছে না? জিলুর রহমানের বউ মহিলা এমপি হয় নাই? তৃতীয় মাত্রা জিলুর রহমানের বউ মহিলা এমপি হয় নাই? বিএনপি করছে কখনো? হয়েছে তো এমপি। তো এটা কি অন্যায়? এটা যদি অন্যায় না, তো ওটা অন্যায় হবে কেন ভাই? হিসাব তো ক্লিয়ার। তোমার জন্য যেটা মানে ওই কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লুচ্চামি, এটা তো হয় না। হিসাবটা তো ক্লিয়ার করতে হবে। সবার জন্য তো একই। আইনে শাসন কাকে বলে? সবার জন্য একই হবে। যদি তারা অন্যায় করে থাকে, বিচার করেন, আপনি বিচার করেন, আমার কোনো আপত্তি নেই। যেমন আমি বলি আপনাকে, ABM খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি, এই ভদ্রলোককে আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য মানে সবচেয়ে ক্ষতিকর একজন ব্যক্তি। উনি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের এই সিস্টেমটাকে উনি নানা ক্যারিকেচার করে বন্ধ করে দিয়ে গেছে। আমি তাকে অন্যায়, তাকে আমি খুব মানে মনে করি ক্ষতিকর লোক মনে করি, তার বিচার হওয়া উচিত। কিন্তু তাই বিরুদ্ধে যাত্রাবাড়ি হত্যা মামলা দিবেন আপনি? সে যাত্রাবাড়ি যে হত্যা করছে ভাই, মানে মানুষ কি বোঝে না? মানুষ, আপনি খেলে একলে ভাত খান, আর কেউ ভাত খায় না? তো এটা আপনি করতে পারেন। আপনি যে যেটা অপরাধ করছে আপনি সেই অপরাধের বিচার করেন, কিন্তু তা তো করছেন না। আমি আরেকটা ঘটনা বলি আপনি, যখন ধরা যাক আমি মুরগি চুরি করছি,
আপনি বললেন মাসুদ কামাল মুরগি চুরি করে দাঁড়াও, তোমার এমন শিক্ষা দেব। এখন মুরগি চুরি মামলা দিলে তো আমি 2 দিন পরে জামিন পেয়ে যাব, দরকার নাই। ওই আপনার বাড়িতে একজন লোক মারা গেছে, অথবা আপনি চাষতো ভাই মারা গেছে আরও এদিকে 20 কিলোমিটার দূরে, ওই হত্যা মামলায় 122 জন আসামি, আমার বানিয়ে দিলেন 119 নম্বর আসামি। তাহলে আমি কি হইলাম? হত্যা মামলার আসামি হইলাম। হত্যা মামলার আসামি, জামিন পাবো না, জামিন দিবেন না মানে মোটামুটি বছর 2-1 জেলে থাকলাম। থাকার পর রায় হলো, মামলা দেখা না, এ তো এখানে হত্যা মামলা নাই, আমি কিন্তু হত্যা মামলায় খালাস পেয়ে গেলাম। আমি 2 বছর ফিজিক্যালি কষ্ট করলাম, কিন্তু আমার নামে কোনো মামলা কিন্তু আর থাকলো না, হত্যা মামলায় আমি নিরপরাধ বলে গণ্য হইলাম। কিন্তু আমি যে মুরগি চুরি করছি ওটা কোনো শাস্তি হইল? আমি যে বেসিক্যালি একটা মুরগি চোর, এটা কি প্রমাণ হলো? আমি হত্যা মামলা, আমি হত্যাকারী না, এটা প্রমাণ হয়েছে। কিন্তু আমি যে মুরগি চোর অথবা মুরগি চোর না, এটা প্রমাণ হয়েছে। মানে আসল অপরাধটাই ঢাকা পড়ে গেল। ঢাকা পড়ে গেল। বলবেন যে মুরগি চুরি হলে সে 2 দিন জেল খাটতো, 2 মাস জেল খাটতো, খাটতাম 2 মাস জেল, কিন্তু প্রমাণ তো হয়তো আমি মুরগি চোর। তা আপনি তো সেইটাই প্রমাণ করতে দিলেন না। এদের হত্যা মামলা একসময় সে নিরপরাধ হয়ে যাবে। হত্যা মামলা তাও তো ভাই আপনি প্রমাণ করতে পারবেন না। তো এটা তো তখনই বলছে, সারা হোসেনই বলছে, যেভাবে মামলা হচ্ছে এগুলো একটা তো প্রমাণ করা যাবে না। এই যে আপনার শিরিন শারমিনের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, তো ওটা তো ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছি তদন্ত করে, যে নাই তো ওনার নাম নাই। তো এখন এরপরে কি পড়া, যখন বুক ফুলে আসবে তো তাদেরকে তো আমি বলতেও পারবো না যে তুমি তো এই জিনিসটি করছো, এই সুবিধা নিয়েছো, ওই সুবিধা নিয়েছো, বলতে পারবো না। ওরা বলবে আদালত এটা প্রমাণ করছে, আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, পারছে। তাহলে কি হলো? সিস্টেমটা আপনারা এমন কাজ করলেন নিজস্ব ব্যক্তিগত সুবিধার জন্য, নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, যে একজন অপরাধীকে, অপরাধী তো সবাই রে ভাই, যে অপরাধ যে অপরাধী করেন, ছোটো করেন না বড় করেন, একজন অপরাধীকে কিন্তু আপনি একজন নিষ্পাপ মানুষ বানাই দিলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন। তাহলে আমাদের লাভটা কী হলো? এইখানেই তো সুশাসনের বিষয়টা কাজ করে না, যে আপনি 119 জনের জায়গায় একজনকে যোগ করে 120 জনের নামে আপনাকে যোগ করে হত্যা মামলাটা দিলেন, কিন্তু একটা তো সিস্টেম আছে, একটা কাঠামো তো কাজ করে। সেই কাঠামোতে কাজ করার জন্য, সুশাসনটা ইমপ্লাই করার জন্য, তাইলে দায়টা কার? মানে কে এটা দেখবে? দায় সরকারের, দায় সরকারের। কারণ এই সবই তো পার্ট অফ আমাদের এই সিস্টেমটাকে চালু রাখা, সিস্টেমটাকে বাতিল করা, সিস্টেমটাকে চেঞ্জ করা, এই দায়িত্বটা আমরা সরকারকে দিয়েছি। যখন যে সরকার আসবে তাদের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছরে ওই নষ্ট সিস্টেমটাকে আরও নষ্ট করছে, আরও নষ্ট করছে। এখন এই সরকারের উপর বড় দায়িত্ব চাপছে এই সিস্টেমটাকে ঠিক করার। এখন ওনারা যদি বলে না এটা আমাদের কোনো দায় নাই, এটা এইভাবেই চলবে, তাহলে আপনারাও এটা ফল ভোগ করবেন। সিস্টেম যখন আক্রান্ত করে, সবাইকে আক্রান্ত করে, কিন্তু সবাইকে আক্রান্ত করে। নগর পুড়লে দেবালয় বাঁচে না, বাঁচে না তো, বাঁচবে না তো রে ভাই, কাজে আপনারাও এটা ভোগ করবেন। এখন হয় কি জানেন, মানুষ সবসময় ভাবে, মানে আমরা ছোট, আমার ছোট বাচ্চা ছিল, বাচ্চা এখন তো একটু বড় হয়ে গেছে, সে বলতেছে বাবা যদি ভূমিকম্প হয় কোনো সমস্যা হবে না। সে টম এন্ড জেরি দেখছে, যে এখন বিল্ডিং ভেঙে পড়লে পরে ওই ভাঙা ভগ্নস্তূপের উপরে যে জেরি যে দাঁড়ায় থাকে নিয়ে ফ্ল্যাগ নিয়ে, তো আমরা যদি উপরে দিকে থাকি, ছাদে থাকবো, বিল্ডিং ভেঙে পড়লে পরে আমরা উপরে থাকবো। তো এইভাবে এইরকম বাচ্চা সুলভ কথাবার্তা কিন্তু অনেকে ভাবে। আপনি দেখবেন একটা জিনিস, এটা হিউম্যান নেচার। ওই যে নেপালে একবার ভূমিকম্প হয়েছিল না, বেশ বড়, হ্যাঁ, ওইগুলো কিন্তু আমরা ভিডিও পাইছি, এই যে বিল্ডিং ভেঙে পড়তেছে। আচ্ছা বলো তো ভিডিও করলো কে? ভিডিওটা কে করছে? মানুষই তো করছে। তো যে মানুষ ভিডিওটা করছে সে জানে না যে ভূমিকম্প তার একটু পরে মৃত্যু হতে পারে? জানে তো, তাও করে কেন? করে হলো এই কারণে, সে ভাবে সবাই মরবে, আমি মরবো না, সবাই মরবে, আমি মরবো না, অতএব আমি ভিডিওটা করি। এই যে ভাবনাটা মানুষের মধ্যে, এই ভাবনাটার কারণে এগুলি হতে থাকে। ওই সময় তার ভিডিও না করে আরেকজনকে রক্ষা করার জন্য চেষ্টা করা উচিত ছিল, সে ভিডিও করে, এটা দেশে ভাইরাল হবে। এটা হলো একটা মানসিকতা। আমরা আলোচনাটা শেষ করব। বাংলাদেশ না, যে কোনো দেশই ধরেন রাজনীতি, কূটনীতি, সমাজের উন্নয়ন, শিক্ষা, সব কিছুর
যে অগ্রগতি, তার একটা বড় জায়গা হচ্ছে বুদ্ধিবৃত্তিক চর্চা, সমালোচনা করা, সমালোচনা সহ্য করা, এবং বুদ্ধিবৃত্তিক চর্চা করতে গিয়ে কেউ কেউ আবার স্বার্থের খোঁজ করেন, স্বার্থের কারণে কেউ বুদ্ধিবৃত্তিক চর্চা করেন, সত্য কথা বলেন, কেউ বলেন না। এই বুদ্ধিবৃত্তিক চর্চা বাংলাদেশে কেমন দেখেন আপনি? শুধু এখনকার সময় না, বাংলাদেশে গত কয়েক দশকে কেমন দেখেছেন, এখনকার কেমন চলছে? এটা ভাই একটা কঠিন প্রশ্ন, বুঝলেন? এই প্রশ্নটা মানে আমি উত্তর দিলে কী দেবো আমি বুঝতে পারছি না। কারণ আমি বলি আপনাকে, আমরা না মাঝে মাঝে কিছু লোককে দেখি, তার উপর আমরা ভরসা করি যে উনি হয়তো কিছু একটা করবেন, কিছু একটা বলবেন, কিছুদিন পরে দেখি সে বিক্রি হয়ে গেছে। এরকম বহু লোক দেখছি, এরকম আমরা বহু লোক দেখি। এই যে আসিফ নজরুল সাহেব, উনি তো আমার খুব পছন্দের লোক ছিলেন, তাই না? তো উনি যেগুলি বলেছেন, যা সেগুলি যদি অর্ধেক উনি করতেন দায়িত্ব নেওয়ার পরে, তাহলে তো ওনার অবস্থা দেখেন কী হয়েছে। এখন এই দেশের মানুষকে অনেকে পছন্দ করতেছে না। তো মানুষটা চট করে ক্ষমতার কাছাকাছি যেতে চায়, এবং যখন যেতে চায় ওই যাওয়ার মাধ্যমে সে প্রমাণ করে যে তার যে আগের চেহারাটা যেটা ছিল ওটা ঠিক চেহারা ছিল না। এই ক্ষমতার কাছে আসার জন্য সে ওই বুদ্ধিভিত্তিক কথাবার্তাগুলিকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, এটা আমার মনে হয়। দেখেন, আমরা যারা টকশো করি, সাংবাদিকতা করি, অমুক করি তমুক করি, চট করে দেখবেন যে একটা সরকারি পদে চলে গেছি আমরা। এই যে যাওয়াটা, আমি এটাকে অন্যায় মনে করি। আমি অন্যায় মনে করি কেন? দুটো দিক দিয়া। এক নম্বর হলো, আপনি যেখানে বলতেন এই কাজটা তাহলে কে করবে? আপনি তো এই কাজটা ছেড়ে চলে গেলেন আরেক জায়গায়। এতক্ষণ আপনি সবার সমালোচনা করতেন, যে আবার বলে যে ক্ষমতায় এসে না অনেক কিছু বলা যায় না। ভাই, তুমি মানুষ, একটা মানুষের সঙ্গে একটা গরুর পার্থক্যটা কি বলেন? গরু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। এখন তুমি যদি সব কথা বলতেই না পারো, তো গেলা কেন? তো যাইও না। যে লোকটা আগে সমালোচনা করতো, এখন যে আগে সরকার সমালোচনা সে করতে পারবে না কেন? পারা তো উচিত। এই জন্য তো আমি গেছি ওখানে। তো আপনি তো পারতেছেন না, তাহলে যান কেন? আপনি বরং এই কাজটাই করেন। আপনি যদি সরকার উপকার করতে চান, সরকার থেকে দূরে থাকেন, আপনি দূরের থেকে বলেন। আমি বলি, আমাদের উদাহরণ তো আমাদের একদম চোখের সামনে আছে। এই ডাক্তার জাহিদুর রহমান আমার খুব বন্ধু মানুষ, আমরা খুবই ক্লোজ, আমি তাকে পার্সোনালি খুবই পছন্দ করি, আমার খুব পছন্দের একজন মানুষ। এখন উনি সব কথা বলতে পারেন, আগে যেমন বলতেন। পারেন কি পারেন না, বড় উদাহরণটা কি, ওনার আগে বিভিন্ন জায়গায় ওনার প্রচুর দর্শক ছিল, প্রচুর দর্শক ওনার কথা শুনতো, দেখতো। সেই লোকগুলো ওনাকে মিস করতেছে না, তো ওই লোকগুলো সে বলে না। এবং সে ওখানে যে ওইভাবে কি সরকারের ব্যাপারগুলো ধরিয়ে দিচ্ছে, হয়তো ভেতরে দিচ্ছে, কিন্তু পাবলিকে সেটা জানতে পারছে। পাবলিকে তো জানা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ চাপটা তো এক ব্যক্তি দিবে না, চাপ দিবে পাবলিক। তো আপনি উনি কেন গেছেন? কারণ আপনি ক্ষমতার লোভটা সামলাতে পারেন নাই। এবং আপনি তারপরে কি করতেছেন, বিভিন্ন টেলিভিশনে আপনি যাচ্ছেন, উনি একা যায়, উনি আবার আরেকজনের সঙ্গে যায় না। কি কারণে যায় না? তার মানে উনি অন্যের কাছ থেকে প্রশ্ন নিতেও ভয় পায় এখন। বাবা, ওই প্রশ্নের জবাব তো আমার কাছে নাই, কেন সে প্রশ্নও নিবে না। উনি কি বিশাল মানে অন্য স্তরে উঠে গেছেন যে আমি আর কারোর সঙ্গে বসবো না? বসেন না উনি, কারণ ওই ভয় পায় যে আমার কাছে জবাব নাই। তো এমন জায়গায় আপনি কেন যাবেন যেখানে যে আপনি কথা বলতে পারবেন না? এখন উনি লোভে গেছেন, আমি তা কিন্তু বলবো না। উনি গেছেন হয়তো মনে করছেন এভাবে আমি গভর্নমেন্টকে হেল্প করব, কিন্তু আমরা মনে করি যে আমরা লস করছি। ইন্ডিপেন্ডেন্টলি কথা বলার মতো অবস্থায় মানুষ থাকা দরকার, কিন্তু এই যাওয়ার লোভটা অনেকেই করতে পারে না, সামলাতে পারে না। এটা আমি মনে করি যে এটা জাতির জন্য খারাপ। আপনি দেখবেন এই যে বলে না বুদ্ধিজীবী, সুশীল, এই শব্দগুলি এরা শেষ করে দিচ্ছে। আওয়ামী লীগ আমলে দেখেন নাই যে এই সমস্ত এই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কি চেহারা ছিল, কি মানে নতজন ভাব। মানে এরা ভাবখানে এরকম যে এরা ওই যে নামাজ পড়ার সময় তো আমরা রুকুতে যাই, তারপরে সেজদায় যাই, এরা রুকুই শিখে নেয়, খালি সেজদা, শুয়ে পড়ে পারলে পরে। তো একজন শিক্ষিত হলো ইউনিভার্সিটির টিচার, তাদের যদি মন মানসিকতা ওরকম হয়, তাহলে দেশ কেমন চলবে বলেন? আমরা তো একজন লোককে দেখবো যে নাকি দাঁড়ায় বলবে এটা ঠিক না, সেটা কোথায়? এখনও একই জিনিস হচ্ছে। প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন, যে উনি বললেন যে শিক্ষকদের মানে দলবাজি করা ঠিক না।
দলীয় শিক্ষক যেন না হয় বলছেন, যখন বললেন তার পাশে বসে আছে উপাচার্য, সেই তো দলীয় বিবেচনায় উপাচার্য হয়েছে, হয়েছে না? তো কি হইল রে ভাই, কি হইলো বলেন? এখন তো 2026 সাল, 2036 সালে বাংলাদেশকে কোথায় দেখেন? আমি আমাদের পরবর্তী মানে নতুন জেনারেশন কিন্তু আমি খুব আশাবাদী। নতুন জেনারেশনের একটা রূপ আমরা দেখছি 24-এ। সেই রূপটা কি, সিনিয়ররা যা বলবে তারা সব মাথা পেতে নিবে না। সিনিয়ররা যদি ভুল, আমাদের একটা সমস্যা ছিল, আমরা যখন বড় হয়েছি আর কি, তখন আমাদের সিনিয়ররা যা কিছু বলতো আমরা কিন্তু মনে মনে অপছন্দ করতাম, কিন্তু তর্ক করতাম না। এখনকার ছেলেমেয়েরা এটা মেনে নেয় না। এই যে মেনে না নেওয়ার যে প্রবণতাটা, এটা আমাকে আশাবাদী করে, এটা আমাকে আশাবাদী করে। এদের সংখ্যা বাড়তেছে, এবং এদের সংখ্যা আরেকটা ব্যাপারে আছে যে এরা প্রচুর আপনার মানে কি বলবো আপনাকে, জানাশোনা এদের অনেক, হাতে মোবাইল আছে, আপনি কিছু একটা বললেন সঙ্গে সঙ্গে তারা চেক করতেছে, চেক করে বলতেছে ভাই এটা আপনি ঠিক বলেন নাই। কিন্তু আমরা কিন্তু আগে চেকও করতে পারতাম না। তো যে কারণে এই জেনারেশন যখন, মানুষের জানার চেয়ে বড় কিছু নাই রে ভাই। একটা জাতি যখন নিজেরা শিক্ষিত হতে থাকবে, স্বশিক্ষিত হবে, রাষ্ট্র কিন্তু, সরকার কিন্তু সবসময় চেষ্টা করে জাতিকে এমন শিক্ষা দিতে যেন ওই জাতি, ওই নাগরিক সরকারের কথা প্রতিবাদ না করে। এটা পৃথিবীর সব দেশেই করে। কাজেই ওই আমাদের কনভেনশনাল এডুকেশন সিস্টেমে কি বলছে না বলছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। মানুষ নিজের নিজের অনেক কিছু শিখতেছে, প্রতিবাদ করা শিখতেছে, এবং না বলা শিখতেছে। এই যে না বলার যে যোগ্যতাটা তারা অর্জন করতেছে, এটা আমাকে আশাবাদী করে। আজকের থেকে 10 বছর পরে অথবা 15 বছর পরে আমি মনে করি এই যা, তখন তো ওরাই থাকবে, তখন তো আমরা থাকবো না। ওরা আমাদের মতো এত নতজানু হবে না, এত আপোষকামী হবে না। আমরাও সেই প্রত্যাশা করি, এবং আরও প্রত্যাশা করি আপনি হৃদয় দিয়ে কথা বলেছেন। মাসুদ কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক কৃতজ্ঞতা। কথা বলছিলাম সাংবাদিক মাসুদ কামালের সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।